বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এখন উগ্র মূর্তি ধারণ করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এরই সাথে ভয়ঙ্কর রূপ নিয়েছে সেনাপ্রধান। দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ তুলনামূলক বেড়ে যাওয়ায় কঠিন প্রভাব পড়ে তার উপর। সাধারণ মানুষরাও এবার রাজপথে নামে এইসবের সমাধান না হলে তাকে পদত্যাগ করতে হবে। সারা দেশে যে নৈরাজ্য চলছে, সারা দেশের মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা। পুলিশ হেফাজতে সিএমএ যে কাটছে আসিয়া ছাত্ররা আত্মনাদ করতেছে, আত্মনাদ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। আসলে আর কতটা এই মতো আসিয়ার মতো বাচ্চা মেয়ে ধর্ষণ হলে তিনি আসলে পদত্যাগ করবে? বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা নিজেরাই এখন 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা একের পর এক আলটিমেটাম মনে করেন দিয়ে যেতেছে যে এদের পদত্যাগের জন্য, কিংবা যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে এদেরকে আপনার কি বলে আইনের আওতায় আনার জন্য। তো আমার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে এই সরকার কিংবা এই সরকারের অধীনে যে বা যারা বৈশা রয়েছে তারা কি ঘাস খায়? তারা কি করতেছে? তারা কি চোখে দেখে না? আমি সোজা বাংলা যদি বলি বা এইভাবে বলতে হয় যে এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয় তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে, কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে। আর কতটা বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণের কাছে রাখলাম। উল্টো দিকে আমি আরো একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে। আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা, সাধুবাদ জানাই। কিন্তু আপনারা দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালো রাখার চেষ্টা করছেন? বা দেশের মানুষ কি চায়, দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি একটাবার আপনারা কি জানতে চাইছেন? বা সাধারণ মানুষের জানের নিরাপত্তা আপনারা দেওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ, ভাই কিঞ্চিত পরিমাণ চেষ্টা আপনাদের মনের ভিতরে ছিল? হ্যাঁ, এটা কিন্তু এখন প্রকাশ্যে মনে করেন বলতে পারি যে আপনাদের ভিতরে কিংবা এই আপনাদের যে এজেন্ট গুলা তাদের মনের ভিতরে শুধুই আসলে মনে করেন ক্ষমতা আর লোভ, মনে করেন লালসতা, এছাড়া আর কিছু না। এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়কারী যেই কয়টায় আছে সব কয়টাকে এই আসিয়ার যে পরিণতি হয়েছে সম্পূর্ণ দায়ভার এই ডক্টর ইউনূস, এই অন্তর্বর্তীকালে সরকার ঠিক করা উপদেষ্টা আছে আর বিশেষ করে এই সমন্বয়কারীদের নিতে হবে। শুধু চাই না যারা নাকি বর্তমান একের পর এক আপনারা আলটিমেটাম দিচ্ছেন, আমি আপনাদেরকেও বলতে চাই এই আপনারাই তো শেখ হাসিনার পতন ঘটাইছেন, এই আপনারাই তো বর্তমান বলেন যে নতুন স্বাধীনতা 24-এর স্বাধীনতা, এটা হচ্ছে তথাগতিত, মানে আপনারা ভাবেন, আমরা ভাবি না। আমাদের স্বাধীনতা সেই 71-ই হয়ে গেছে। তো যাই হোক, তো আপনাদের এই স্বাধীনতা আসলে কতটুকু ধরে রাখতে পারছেন বলেন তো? একটা দেশ যখন নাকি স্বাধীন হয় তখন তো বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন রে ভাই। তো এই হচ্ছে স্বাধীনতা? হ্যাঁ, আমরা বাঙালিরা কি এই স্বাধীনতা চাইছিল? বা আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম? আমরা আসলে কোন স্বাধীনতা চাই? আমরা কি সেই 71-এর স্বাধীনতা চাই, নাকি এই 2024-এ আইসা যে নাকি আসিয়ার মতো বাচ্চা মেয়েকে নাকি ধর্ষণের শিকার হতে হয় আমরা এই স্বাধীনতা চাইছিলাম? বলেন। এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাখলাম। আমরা কোন স্বাধীনতা চাইছিলাম? এখন আপনারা 24 ঘন্টার আলটিমেটাম দেন, কেউ 48 ঘন্টার আলটিমেটাম দেন। ভাই কি লাভ ভাই বলেন তো এই আলটিমেটাম দিয়ে? লাভটা কি? আলটিমেটলি লাভটা কি? বাংলাদেশে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা একের পর একটা ক্রাইম বেড়েই চলতেছে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার যদি ঘরে একটা মেয়ে বাচ্চা থাকে, আপনার মেয়েটা কি সেফ? উনি তো আপনার একলা একলা হয়তো বা স্কুল কলেজে যায়, উনি কি সেফ? আপনার মা বোন যে হাটে বাজারে সদাই করতে যায়, এই যে আপনার ঈদের বাজার আসছে, কেউ শপিং করতে যাবে, ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে, তাহলে আপনার মা বোন কি সেফ? হ্যাঁ, আপনার মা বোনের ইজ্জতের, আরে ভাই ইজ্জত দূরে রাখেন, জানের নিরাপত্তা কে দিবে বলেন? জানের নিরাপত্তাটা দিবে কে? কে দিবে? এই সরকার দিবে? এই সরকার তো নিজেই মনে করেন টেররিস্ট বর্তমান, এরা নিজেরাই জঙ্গি। এই সমন্বয়কারীদের দেখেন, আমি সাধারণ মানুষই বলতে চাই, সমন্বয়কারীদের দেখেন, এখন যে এই আসিয়ার মতো বাচ্চা যে ধর্ষণ হইলো, সমন্বয়কারীরা কেউ একটা কিঞ্চিত পরিমাণ এই সরকারের এগেনস্টে কেন তারা অ্যাকশন নিচ্ছে না? কেন তাদের এই বিফলতা? কেন তারা এইটাকে আপনার করতে পারতেছে না বলেন? আইনের আওতায় আনতে পারতেছে না, কিংবা এটাকে কন্ট্রোল কেন করতে পারতেছে না? এই সরকারকে একটা প্রশ্ন করছে এই সমন্বয়কারীরা। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা তারা বাংলাদেশের মানে সাধারণ মানুষের জানের নিরাপত্তার চেয়েও তাদের বর্তমান ক্ষমতাটা মনে করেন বেশি মনে করেন প্রাধান্য দিচ্ছে। তারা কিভাবে আপনার ইলেকশন করে আপনার এই ইউনূসের দ্বারায় কিংবা আপনার ইউনূসের সরকারের সহায়তায় নিয়ে তারা মনে করেন ক্ষমতায় বসতে পারবে, তারা সংসদে আপনার বসতে পারবে। তারা বর্তমান এই ধরনের আপনার মনে করেন মুগ্ধ হয়ে গেছে কিংবা আবদ্ধ হয়ে রয়েছে। তাহলে আমি আবারও বলতে চাই,
যে আপনারা অ্যাকচুয়ালি কোন স্বাধীনতায় ভালো ছিলেন, ৭১-এর স্বাধীনতা নাকি ২৪-এর স্বাধীনতা? যে স্বাধীনতাকে নাকি আপনারা বলেন যে আপনারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, এই কোন বাক স্বাধীনতা ভাই, যেই বাক স্বাধীনতার নামে আসিয়ার মতো বাচ্চাকে ধর্ষণের শিকার হতে হয়? বলেন, এ কোন স্বাধীনতা এনে দিলেন বাংলাদেশের মানুষকে? আজকে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ দেখেন, তিনি ঘর থেকে বের হলে মনে করেন আপনার চিন্তা করে যে ভাই আমি তো সই সালামত বের হইতেছি, সুস্থভাবে আমি আসতে পারবো কিনা বাসায় ফিরে, নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই সমন্বয়কারীরা এরা কি আমাদের জানে নিরাপত্তা দিতে পারবে? কিংবা আমাদের সাথে যদি কোনো একটা ঘটনা ঘটেই যায়, আমরা কি এই বিচারটা পাবো? হ্যাঁ, বিচার পাবো? তাই আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টারা দেখবেন এরা বর্তমান আসিয়ার মতো বাচ্চা ধর্ষণ হলো না কি হলো এটা তাদের দেখার বিষয় না, এটা কি তাদের দেখার বিষয় না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা কি হাতিয়ে নেওয়া, লুটপাট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, কোন মনে করেন সিন্ডিকেট করে খাবে, তারা এক একজনে এক একটা মনে করেন পদ পদবি নিয়ে বৈশা রয়েছে। এই সমন্বয়কারীদের ভিতরে দেখেন তাদের ভিতরে আপনার এইটা নিয়ে কখনো তর্ক হয়েছে যে আমি ওই ভালো কাজটা করব, আমি ওই ভালো কাজটা করব? এখন পর্যন্ত কে বলতে পারবে? এদের নিজেদের ভিতরে মারামারি হয় পদ পদবি নিয়ে, কে কোন পদে দাঁড়াবে, কে কোন সাইট খাবে, কে কোন জায়গায়, কে কোন এলাকায় চাঁদাবাজি করে খাবে। তারা প্রতিনিয়ত এই ধরনের আপনার অরাজকতা বাংলাদেশে করেই চলছে। আর আপনারা যদি এদেরকে ভোট দেন তাহলে আপনারা কিংবা আপনাদের মাথায় একটাবার চিন্তা ভাবনা নিয়ে ভোট দেবেন যে আজকে এরা যদি সরকার গঠিত করতে পারে তাহলে কালকে আপনার মা বোনও এই আসিয়ার এই বাচ্চার মতো, নিষ্পাপী বাচ্চার মতো ধর্ষণ হতে পারে। এটা আপনাকে মেনে বুঝে তারপর আপনি ভোট দিবেন। এবং তারপরে ওয়াকারুজ্জামান এখন বুঝতে পারছেন যে তাকেও সরাবার জন্য কি চেষ্টা করা হচ্ছে, এবং এই চেষ্টার জন্যই ওয়াকারুজ্জামান এখন সম্পূর্ণভাবে এই ইউনুস জামাত, ওয়াকারুজ্জামান নিজে পাকিস্তানের আইএসআই এর লোক ছিলেন, তার সাথে যোগাযোগ ছিল, কিন্তু যখন নিজের ঘাড়ে এসে পড়েছে, যখন দেখেছেন তার নিজের বাঁচার সম্ভাবনা নেই, তখন তিনি এইবার জেগে উঠেছেন। আর জেগে উঠে তিনি উগ্র মূর্তি ধারণ করেছেন। হিজবুত তাহরীরের এত বড় যে জামায়াত, সেই জামায়াতের মিছিলকে তিনি ছত্রভঙ্গ করে দিয়ে তাদেরকে গ্রেপ্তারও করেছেন, একটা বড় সংখ্যা গ্রেপ্তার পর্যন্ত করেছেন। এবং স্বভাবতই এর ফলে আইএসআই তারা ক্ষুব্ধ হয়ে গেছে, এবং তারা নতুন প্ল্যান ফাঁদবার আগে, নতুন করে প্ল্যান তৈরি করার আগে, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়ার আগে তারা করেছে কি, তারা যখন এটা করবে তার আগে ওয়াকারুজ্জামান নিজে একটা পাল্টা ব্যবস্থা নিয়েছেন। আপনাদের হয়তো একটা স্মরণ করে দিই একটা ঘটনার কথা। পাকিস্তানে ঠিক সেই এইরকম একই ব্যাপার ঘটেছিল। তখন সেনাপ্রধান তিনি ছিলেন পারভেজ মুশাররফ। তিনি একটি রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে যখন তিনি ফিরছেন, নওয়াজ শরীফ ছিলেন তখনকার ওখানকার প্রধানমন্ত্রী। তিনি ঠিক করেছিলেন পারভেজ মুশাররফকে তিনি গ্রেপ্তার করে নেবেন অথবা তাকে মেরে ফেলবেন। নওয়াজ শরীফের প্ল্যান ছিল সেটা, কিন্তু করলেন কি, পারভেজ মুশাররফ ওই বিমানবন্দরে না নেমে তিনি অন্য জায়গায় গিয়ে নেমে সেই নওয়াজ শরীফের সেই প্ল্যানটাকে তিনি বানচাল করে দিয়েছিলেন। ঠিক একই অবস্থা, কারণ এই পুরো প্ল্যানটা তো পাকিস্তানের আইএসআই ওদের মাথা থেকে বেরোচ্ছে। তো এখানে বাংলাদেশেও তারা এখন বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিয়েছে প্রায়। এই মানে তাদের সেখানে ইউনুস রয়েছে, আর ইউনুস তো প্রধানমন্ত্রী নয়, অনির্বাচিত অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তিনি এমন কিছু না, তিনি তো হাত মিলিয়ে নিয়েছেন এদের সঙ্গেই, ওই যারা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছেন তিনি তার নিজের বাঁচার জন্য। এই পরিস্থিতিতে এখন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।